17 নভেম্বর 2012 মেক্সিকোর একটা ছোট্ট শহরে বাস করা একজন ফিশারম্যান জোস সালভাডোর এলবারেঙ্গা তার বন্ধু ইজিকুয়েল করাডোবার সাথে একটা ছোট্ট বোটে করে মাছ ধরার জন্য মার্শাল আইল্যান্ড থেকে সমুদ্রে বেরিয়ে পড়েন। আর সমুদ্রটাও সেটা যেটা দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র, প্যাসিফিক ওশিয়ান মানে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর আসলে কতটা বড় তা এটা থেকে আন্দাজা করেই নেওয়া যায় যে যদি পৃথিবীর সমস্ত জমি, মরুভূমি, বরফ, পাহাড়, নদী যা আছে এই সব কিছুকে যদি মিলিয়ে দেওয়া হয় তবুও এই সব প্রশান্ত মহাসাগরের থেকে ছোটই পড়ে যাবে। কিন্তু এলবারেঙ্গার প্ল্যানই এটা ছিল যে তিনি বন্দর থেকে 120 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে 30 ঘন্টা কাটাবেন। ভালো মাছ যদি হাতে আসে তাহলে তো ঠিক আছে, নইলে তিনি বাড়ি ফিরে আসবেন। আর তার সঙ্গে তিনি এতটা খাবারই সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো সবকিছুই যদি এলবারেঙ্গার প্ল্যান হিসেবে চলতো তাহলে তুমি আজকে এই গল্পটা শুনতে না, কারণ এই গল্পের আগে গিয়ে এলবারেঙ্গা আর করাডোবার সাথে যা ঘটেছিল তা তারা দুজনেই স্বপ্নেও কোনোদিন ভাবেননি, যেটা শুনে তোমারও হাড় কেঁপে উঠবে। জীবনে তুমিও এমন একটা শিক্ষা লাভ করবে যেটা তুমি তোমার জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। নিজের পথে এগিয়ে যেতে যেতে এলবারেঙ্গা বুঝতে পারলেন যে ধীরে ধীরে হাওয়ার গতি বেড়েই চলেছে। কিছু সময় পর হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করলো, কিন্তু এলবারেঙ্গা এটাকে ইগনোর করে আরো এগিয়েই গেলেন। আর যেতে যেতেই হাওয়া আর বৃষ্টি প্রবল জোরে পড়তে শুরু করলো। এলবারেঙ্গার মনে হতে লাগলো যে এই রিস্ক নেওয়াটা তার উপর ভারী হতে পারে, তবুও তিনি এগিয়েই চললেন। কিন্তু এবার ইজিকুয়েল ভয় পেতে লাগলেন এবং এলবারেঙ্গাকে বারবার সাবধান করলেন যে এর থেকে আগে গেলে বিপদ আরও বেড়ে যেতে পারে। কিন্তু এলবারেঙ্গা তার একটা কথাও শুনলেন না, তিনি এগিয়েই চললেন। বন্দর থেকে 80 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে এলবারেঙ্গা রিয়েলাইজ হলো যে তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন। হাওয়া আর বৃষ্টি এতটাই বেড়ে চলেছিল যে সেটা সোজা একটা ভয়ঙ্কর ঝড়ে পরিণত হচ্ছিল। এলবারেঙ্গা আর ইজিকুয়েল এবার প্যানিক করা শুরু করলেন। তারা নিজেদের বোটটাকে ঘোরানোর চেষ্টাই করছিলেন, ততক্ষণ পর্যন্ত তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। তাদের বোট এই ঝড়ের কবলে পড়েই গিয়েছিল। প্রায় 100 গ্যালন সমুদ্রের জল তাদের বোটে এসে ভরে যায়। বোট প্রায় ডুবে যাওয়ার পরিস্থিতিতেই ছিল। তখন তারা কোনো রকম দেরি না করে বালতিতে করে জল বাইরে বের করতে লাগলেন। কষ্টে মষ্টে এই ঝড়ের কবল থেকে তাদের বোটটাকে বাইরে বের করলেন। বের করেই তারা সোজা মার্শাল আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করলেন। সারা রাত ঠান্ডা জলে ভিজার ফলে তাদের দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। জ্বরে কান্না করতে করতে, বমি করতে করতে যেমন তেমন করে তারা সমুদ্রের তীরে পৌঁছতেই যাচ্ছিলেন। তারা দূর থেকে এবার মাউন্টেন্সও দেখতে পাচ্ছিলেন, কিন্তু তখনই তাদের বোটের মোটর আটকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তা একদমই বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারলেন যে তাদের বোটে তেল শেষ হয়ে গেছে। এলবারেঙ্গার সঙ্গে সঙ্গে তার রেডিও বের করলেন আর তার বসকে কল করলেন। বিলি, আমাদের মোটর খারাপ হয়ে গেছে। বিলি রেসপন্ড করলেন, শান্ত হয়ে যাও ক্যাপ্টেন, তোমার কোঅর্ডিনেট বলো। আমাদের কাছে জিপিএস নেই, এলবারেঙ্গা বললেন। তখনই বিলি অর্ডার দিলেন, কোনো ব্যাপার না, তোমার নোঙর ফেলে দাও আর যেখানে আছো সেখানেই থাকো। এই সময় এলবারেঙ্গার মনে পড়লো যে তিনি বেরোনোর সময় নোঙর নিতে ভুলেই গিয়েছিলেন। আমাদের কাছে নোঙর নেই, প্লিজ তাড়াতাড়ি এসো, আমাদেরকে বাঁচাও। বিলি বললেন, ওকে আমরা আসছি। তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। এবার তারা জলের স্রোতে ভেসেই চলেছিলেন। কোথায় জানি না। তাদের কন্ট্রোলে আর কোনো কিছুই ছিল না। তাদের কাছে একটা মাত্র ভরসা ছিল তাদের রেডিও। কিন্তু ভাসতে ভাসতে তারা এতদূর চলে গেছিলেন যে রেডিও দিয়ে তারা যতই যোগাযোগের চেষ্টা করছিলেন সামনের থেকে কোনো রেসপন্সই আসছিল না। রেসপন্সের অপেক্ষা করতে করতে তাদের রেডিওর ব্যাটারিও শেষ হতে থাকে, আর এর সাথে সাথে তাদের বেঁচে থাকার শেষ আশাটাও শেষ হয়ে আসে। তারা দুজনেই জানতেন না যে তারা স্থলভাগ থেকে 400 কিলোমিটার দূরে আছেন। আর যদি কোথাও যেতেও হয়তো কোন দেশে যাব, কিভাবে যাব, বোট তো কাজই করছিল না। এত বড় সমুদ্রে এত ছোট বোটকে খুঁজে পাওয়াটাও রেস্কিউ টিমের জন্য খুবই টাফ ছিল। আর তার মধ্যে আবার ঝড়ের সময় তাদের বোটের ওজন কমানোর জন্য তাদের খাবার, তাদের ধরা সমস্ত মাছ সবকিছু তারা ফেলে দিয়েছিলেন যাতে তারা হাই স্পিডে তাদের বোটটাকে তীরের দিকে নিয়ে যেতে পারেন। আর এখন তাদের কাছে না খাওয়ার জন্য কিছু ছিল না জল। বেঁচে থাকার জন্য তাদের সেটা করতে হয়েছিল যেটা তারা স্বপ্নেও কোনোদিন করবে বলে ভাবেনি। যেখানে তারা ভেবেছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে তীরে পৌঁছে যাবে, সেখানে তারা এই জিনিসটার কল্পনাও করতে পারেননি যে তাদের 438 দিন লেগে যাবে। এভাবে 7 দিন আরো কেটে যায়। ঘন্টার পর ঘন্টা ধরে তাদের হাত তারা জলের মধ্যে ডুবিয়ে রাখেন। যখনই কোনো মাছ তাদের হাতের আশপাশ দিয়ে যেত তাদের নখের জোরে মাছগুলো ধরে ফেলতো। তারপর মাছগুলোকে রোদ্রে শুকিয়ে কাঁচাই খেয়ে নিত। এতে তাদের খিদে মিটে যেত আর তাদের পিপাসা মেটানোর জন্য মাছের রক্ত খেত। আবার যদি কখনো কখনো বৃষ্টি হতো সেই বৃষ্টির জল তারা খেতেন। কিন্তু পরিস্থিতি সবসময়ই এতটা ভালো থাকতো না। কখনো কখনো তো সারাদিন চেষ্টা করার ফলেও কোনো মাছই তাদের হাতে আসতো না। খিদে মেটানোর জন্য তারা তাদের নখ চিবানো শুরু করেন। তারা পিপাসা মেটানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে তারা তাদের প্রস্রাব পান করা শুরু করেন। তারা কি ধরনের মেন্টাল আর ফিজিক্যাল টর্চারের মধ্য দিয়ে দিনের পর দিন পার করছিলেন তা আমাদের কল্পনারও বাইরে।
যেমন তেমন ভাবে 4টা মাস পার হয়ে যাওয়ার পর এলবারেঙ্গার কাঁচা মাছ খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল, আর তিনি বৃষ্টির জল জমা করে বিন্দু বিন্দু খেতেন যাতে তিনি শুধু বেঁচে থাকতে পারেন। কিন্তু করাডোবার হিম্মত এবার ভাঙতে শুরু করে। তার শরীর আর কাঁচা মাংস সহ্য করছিল না। তিনি খাওয়া বন্ধ করে দেন। যদিও কিছু খেতেন তো তিনি বমি করে সব বের করে দিতেন। তার অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। তিনি এবার এলবারেঙ্গাকে বললেন, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার তরফ থেকে আমার মাকে সরি বলে দিও যে আমি তার ভালো ছেলে হতে পারলাম না। ব্যাস এটা বলে তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের দিন সকালে তিনি আর উঠলেন না, তিনি চলে গিয়েছিলেন। এখন এলবারেঙ্গার সঙ্গে কথা বলার জন্য এবং তাকে সাহায্য করার জন্য কেউ আর থাকলো না। সাহস জোগানোর জন্য আর কেউ থাকলো না। এখন তিনি প্রতিটা দিন বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছিলেন। তিনি দিন ভোর করাডোবার মৃতদেহের সাথে কথা বলতেন। ঘুমানোর সময় তিনিও এই জিনিসটা ভেবে ভয় পেতেন যে এই রাত্রিটা যেন তার শেষ রাত্রি না হয়ে যায়। 6 মাস পার হয়ে গিয়েছিল। এলবারেঙ্গা প্যাসিফিক ওসিয়ানের মাঝামাঝিতে এসে পড়েছিলেন। তার কোনো ধারণা ছিল না যে সে কোথায় আছে আর কোথায় যাচ্ছে। এই সময় পর্যন্ত তিনিও বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই দূরে কোথাও জলে ভাসতে থাকা কিছু দেখতে পেলেন। বড় জাহাজ ছিল সেটা, আর সেই জাহাজটা এত দূরে ছিল যে এত বড় জাহাজটাকেও সে একটা পিঁপড়ের সমান দেখতে পাচ্ছিলেন। আর তার বোট এতটা ছোট ছিল যে সেই জাহাজ থেকে যদিও বা কেউ দেখতো তাহলে তার নজরেই আসতো না। এলবারেঙ্গা অনেক চেষ্টা করলেন যে কাজ কেউ যদি তাকে দেখে ফেলে। তার কাছে না কোনো ফায়ার গান ছিল আর না কোনো সিগন্যাল। তার দূরে আশপাশ দিয়ে প্রায় 20টা জাহাজ পার হয়ে যায় আর অনেক প্লেনসও আকাশ দিয়ে উড়ে যায়। তিনি অনেক চিৎকার করলেন কিন্তু কোনো কাজ হলো না। এলবারেঙ্গা এখন স্থলভাগ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরে চলে এসেছিলেন। পরিস্থিতি এমনই ছিল যে এলবারেঙ্গা প্রায় মরেই যাচ্ছিলেন। এতটা এক্সট্রিম মেন্টাল প্রেসার সহ্য করার পর তিনি এখন মৃত্যুটাকে ভালোবেসে ফেলেছিলেন। এলবারেঙ্গার তার মায়ের বলা একটা কথা মনে ছিল। তিনি বলতেন, নিজের জীবন নিজে নেওয়া ব্যক্তিরা কখনো স্বর্গে যায় না। ব্যাস এই একটা কারণের জন্য এলবারেঙ্গা সুইসাইড করেননি। কিন্তু 99% তো তিনি মরেই গিয়েছিল। ব্যাস 1% বেঁচেছিলেন। এলবারেঙ্গার এই বেঁচে থাকার প্রবল ইচ্ছাটাই তাকে 400 দিন বাঁচিয়ে রেখেছিল। আর অজান্তেই তিনি এমন একটা বিশ্ব রেকর্ড বানিয়ে ফেলেন যে সেই রেকর্ডটাকে ভেঙে ফেলার ইচ্ছা স্বপ্নেও কেউ কোনোদিন ভাববে না। না খেয়ে থেকে জল পান না করে মাঝ সমুদ্রে 438 দিন পর্যন্ত জীবিত থাকার রেকর্ড। কেননা 439তম দিনে তিনি পাশেই একটু দূরে ছোট একটা আইল্যান্ড দেখতে পান, যেটা দেখার পর ধরেই নাও যে একটা লাশের মধ্যে যেন জীবন ফিরে এলো। আইল্যান্ডটা তার থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল আর তার বোটটাও সেদিকেই যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর তিনি সেই আইল্যান্ডটাতে পৌঁছলেন। তিনি জলে ঝাঁপ দিলেন আর জলের ছোট ছোট ঢেউয়ের সাহায্যে টেনে টুনে আইল্যান্ড পর্যন্ত পৌঁছলেন। গড়াতে গড়াতে তিনি বালুর উপর আসলেন আর এসে শুয়ে পড়লেন। তিনি এত খুশি হলেন যে যেন তিনি মাটি না সোনার গুপ্তধন পেয়ে গেছেন। আই হেল্ড এ হ্যান্ডফুল অফ স্যান্ড লাইক ইট ওয়াজ এ ট্রেজার। পরিস্থিতি এমনই ছিল যে তিনি 1 সেকেন্ডের বেশি দাঁড়াতেও পারছিলেন না। তার শরীরে অতটাও জোর ছিল না যে সে নিজে থেকে তার হাত পা নড়াবে। তাই তিনি সেই বালির উপরেই পড়ে থাকলেন আর অজ্ঞান হয়ে পড়লেন। এলবারেঙ্গা ইবন অ্যাটল রিজিনের ছোট একটা আইল্যান্ড টাইল আইসোলেটে এসে পৌঁছেছিলেন। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি সেই আইল্যান্ডের লোকাল গার্ডদের দেখতে পেলেন, যারা সঙ্গে সঙ্গে টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে এলবারেঙ্গার জীবন বাঁচান। এলবারেঙ্গা ঠিক হতেই তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন তিনি তার পরিবারের কাছে ফিরলেন, পরিবারের সবাই তাকে দেখে একটা আনন্দের ঝটকা পেল। কেননা তারা সবাই মেনে নিয়েছিল যে এলবারেঙ্গা আর এই দুনিয়াতে নেই। তাকে জীবিত দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। তার মা এবং মেয়ে ফতেমা তাকে দেখে খুশিতে কান্না করে ফেলেন। আর তার আশেপাশের লোক তার কাহিনী শুনতে লাগলো। আর এই কাহিনী সবাইকে একটা শিক্ষা দেয় যে যদি আমাদের ভিতরে কোনো কিছু করে দেখানোর প্রবল ইচ্ছা যদি থাকে, কোনো গোল বা কোনো ড্রিম অতটা যদি আমাদের জন্য দরকারি হয়, ঠিক যেরকম এলবারেঙ্গার জন্য বেঁচে থাকাটা দরকারি ছিল, যেখানে তিনি জল ছাড়া খাবার ছাড়া এতদিন জীবিত থাকতে পেরেছিলেন, তো পরিস্থিতি আমাদের যতই খারাপ হোক না কেন, কোনো ভাবনা কোনো বাধাই আমাদের সেই গোলটাকে বা ড্রিমটাকে অ্যাচিভ করতে আটকাতে পারবে না। এলবারেঙ্গার সাথে যত রকমের খারাপ হওয়ার ছিল তা সবই হয়েছিল। এর সাথে তার একটা জিনিসই ভালো হয়েছিল, আর সেটা হলো তিনি মারা যাননি। প্রতিটা দিন নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। যদি তুমি আজ বেঁচে আছো তাহলে এর থেকে বড় আশীর্বাদ আর তোমার কাছে কোনো কিছুই হতে পারে না। তোমার যা কিছু প্রবলেম আছে, যেরকম সিচুয়েশনে আছো, ব্যাস একটা কথা মাথায় রাখবে যে যদি তুমি জীবিত আছো আর তোমার হাত পা যদি ঠিকঠাকভাবে চলছে, তাহলে তুমি সেটার সাথে লড়াই করতেও পারবে আর জিততেও পারবে। যেটা হওয়ার ছিল হয়ে গেছে, এখন একটা নতুন আরম্ভ তোমার হাতেই আছে। আর যদি তুমি ভাবছো যে তোমার জীবনটাকে কিভাবে বদলাবে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।